ওকে, আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে সিভিল যারা আছো দেন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তোমাদের হচ্ছে এটা 27 তারিখ পরীক্ষা। তো তোমাদের এর জন্যই হচ্ছে আমি এই ক্লাসটা নিয়ে আসলাম, যেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ে যেটা আছে ছেদন এবং ছেদিত দৃশ্য। এই যে যে আমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু আমাদের পলিটেকনিকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, বাট হচ্ছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বই তোমাদের জন্য। তো এটা যদি আমরা একটু দেখি যে প্রথমে আমাদের হচ্ছে পরীক্ষার জন্য আমরা যদি একটু ভালো করে করি, দেন হচ্ছে আমরা যাতে যাই প্রশ্ন করুক না কেন আমরা যাতে বুঝতে পারি, দেন হচ্ছে কি অ্যান্সার করে আসতে পারি। তো এরকম ভাবে আমাদের হচ্ছে পড়ালেখার ধরন থাকবে। এন্ড হচ্ছে আমাদের কিন্তু বুঝারও অনেক কিছু আছে, তো এই জিনিসগুলাও কিন্তু আমরা বুঝে থাকবো ইনশাআল্লাহ। তো দেখো আমরা প্রথম অধ্যায় যেটা নাম আছে ছেদন এবং ছেদিত দৃশ্য। এই জিনিসটা কি? ছেদন এবং ছেদিত দৃশ্য। তো ছেদন এবং ছেদিত দৃশ্যর দিকে যদি তাকাই, আমরা দৃশ্য বলতে জানি কি? আমরা ছবি জানি, তাই না? দৃশ্য বলতে কিন্তু আমরা কি জানি? ছবি জানি। তো এখন বলতেছে আমাদের প্রথমেই অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে, দেখো দৃশ্য বলতে কি বোঝায়। এই দৃশ্যটা বলতে আসলে মূলত কি বোঝায় সেটা আমাদের বলতে বলছে। তো তোমাদের প্রশ্ন যদি থাকে যে দৃশ্য বলতে কি বোঝায়, তখন তোমাদের অ্যান্সার করতে হবে যে আমরা কোনো একটা চিত্রকে, কোনো একটা বস্তুকে বা কঠিন বস্তুকে আমরা যে কোনো তলে কেটে এর ছেদিত অংশ যেগুলা আমরা দৃশ্য আমরা যদি আঁকি, অঙ্কন করি, এই অঙ্কন করে বিভিন্ন অংশগুলো বোঝানোর জন্য যে চিত্রগুলো অঙ্কন করা হয় সেই প্রতিটা চিত্রকে বলা হচ্ছে দৃশ্য। কি বলা হচ্ছে? দৃশ্য বলা হচ্ছে। তাহলে দেখো আমরা এই চিত্রটাকে যদি এক্স বরাবর কেটে দেই, এরকম ভাবে হচ্ছে আমরা ধরো এই বরাবর কেটে ফেললাম। তো কেটে ফেললে আমরা উপর থেকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা এই অংশটা দেখতে পাবো, এই অংশটা দেখতে পাবো। ঠিক সেম ভাবে আমরা যদি আবার অয় অংশ ভাবে অয় অয় অক্ষ বরাবর কাটি, এই বরাবর ধরো আমি এক পাশ কেটে ফেললাম, এই পাশ কেটে ফেললাম। তো তাহলে যদি কেটে ফেলি তাহলে এই পাশটা কেমন দেখা যাবে, এই সামনে থেকে তাকাইলে এই পাশটা কেমন দেখা যাবে সেটা একটা চিত্র অঙ্কন হবে। তো ওইরকম যে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে আমাদের কি? দৃশ্য। তো আমাদের আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বিভিন্ন অঙ্কন গুলো আসবে, তো অঙ্কন গুলা তো আসলে এরকম বোর্ডে লেখা দেখা বোঝানো সম্ভব না। তো তোমরা একটু বইয়ের দিকে ফলো করবা। তো এখন আসো আমরা যদি একটু দেখি যে ছেদিত দৃশ্যটা কি। এই ছেদিত দৃশ্যর দিকে যদি তাকাই, সেটা হচ্ছে বস্তুকে আনুমানিক তলে ছেদন পূর্বক সম্মুখ অংশকে অপসারণ করলে যে দৃশ্য অঙ্কন করা হয় তাকে ছেদিত দৃশ্য বলা হয়। আচ্ছা, তো ছেদিত দৃশ্যর দিকে যদি আমরা তাকাই, এটা তো হইলো। তো ছেদিত দৃশ্যটা হচ্ছে আমরা ধরো কোন একটা ছেদন একটা তলে, মানে আমরা এই যে এই তল বরাবর, এই তল বরাবর আমরা হচ্ছে কি করছি, ধরো কেটে ফেললাম উপরের অংশ, একটা অংশ অপসারণ করে ফেললাম। ধরো উপরের অংশ আমরা অপসারণ করে এটা সরাইয়া দেন হচ্ছে আমরা এই উপর থেকেই দেখতেছি, বা এই বস্তুটাকে আমরা উপর থেকে দেখে কি বন দেখা যাবে সেই যে চিত্রটা অঙ্কন করব, যে একটা ছেদিত তলে যে অংশ চিত্রটা অঙ্কন করব সেই চিত্রটাকে বলা হচ্ছে ছেদিত দৃশ্য। ঠিক আছে? তো ছেদিত দৃশ্য কাকে বলা হচ্ছে? আমরা কোন একটা তলে আমরা ছেদন পূর্বক আমরা যদি উপর থেকে বা সম্মুখ থেকে যদি তাকাই, তাহলে যে অংশটা দেখতে পাবো সেই অংশটাকেই বলা হচ্ছে, সেই ছেদিত চিত্রটাকেই বলা হচ্ছে আমাদের কি? ছেদিত দৃশ্য। এখন আসো আমরা দৃশ্য এবং ছেদিত দৃশ্যের মধ্যে যদি দেখি, দৃশ্য বলতে যে কোনো ছবিকেই বলা হচ্ছে কি? দৃশ্য। এখন ছেদিত দৃশ্য বলতে বোঝাচ্ছে হচ্ছে সেকশনাল ভিউ, যে কোনো একটা তলে আমরা এই তল বরাবর কাটলে যে চিত্রটা পাবো সেটা একটা ওই তল বরাবর যেটা হবে সেটা হচ্ছে ছেদিত দৃশ্য। আবার এই তল বরাবর যদি কাটি তাহলে যে দৃশ্যটা অঙ্কন হবে সেটা হবে এই তলের ছেদিত দৃশ্য। এখন আসো ছেদন বলতে কি বোঝায়। এই ছেদন বলতে যদি আমরা তাকাই, ছেদন বলতে আসলে মূলত কি? দেখো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে বস্তুর অভ্যন্তরীণ আকার আকৃতি বা অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা ও সকল তথ্যাদি প্রদান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে ছেদন বলা হয়। আচ্ছা, ছেদন বলতে আমরা ধরো একটা বস্তু, এটা একটা বস্তু না, এই বস্তুটার আমরা বিভিন্ন আকার আকৃতি, মানে আকার ধরো মাপ টাপ এইগুলা আবিজাবি আমরা সবগুলা দিয়ে দিলাম, যে এটার মাপ হচ্ছে 5 সেন্টিমিটার, এটার ডায়া 5 সেন্টিমিটার, এই জিনিসগুলো আমরা দিয়ে দিয়ে দিলাম। তো এইগুলা আকার আকৃতি দৃশ্য, আকার আকৃতি যে দৃশ্যর মাধ্যমে অঙ্কন করা হয় সেটাকে বলা হচ্ছে ছেদন। সেটাকে কি বলা হচ্ছে? ছেদন। তো এখন আসো সেকশনাল লাইনিং। সেকশনাল লাইনিংটা কি? এই সেকশনাল লাইনিংটা হচ্ছে ছেদিত দৃশ্য ছেদ তল সূচক পৃষ্ঠকে 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণে নত করে একই ব্যবধানে চিকন রেখা দ্বারা দেখানোর নিয়ম। এই রেখা দেখানোর কাজকে সেকশন লাইনিং বলা হয়। আচ্ছা, সেকশন লাইনিং এর যদি আমরা একটু তাকাই, যে কোনো একটা চিত্রকে আমরা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করার চেষ্টা করি। কি ডিগ্রি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করতে পারি?
কেটে থাকি। তো ওই কর্তনকৃত অংশটাকে আমরা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে চাই, যাতে হচ্ছে সবকিছু ফুটে ওঠে। সেই রেখাকে আমরা হচ্ছে সে একটা হচ্ছে তোমার হচ্ছে ডটেড লাইন বা চিকন একটা লাইন দ্বারা হচ্ছে ওটাকে ডোনেট করা হয়, সেটাকে বলা হচ্ছে সেকশন লাইনিং। সেকশন লাইনিং। তো এখন আসো ছেদ তল। ছেদ তল কি? যেই তল বরাবর কাটা হয়, যেই তল বরাবর হচ্ছে আমরা আহ ধরো হচ্ছে কোনো একটা বস্তুকে কেটে দেখার চেষ্টা করি, সেই তলটাকেই বলা হচ্ছে আমাদের ছেদ তল। তো এখন আসো আমরা সংক্ষিপ্ততে যদি দেখি, অর্ধছেদন পূর্ণছেদন দৃশ্যের হচ্ছে পার্থক্য লেখো, ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তা লেখো। এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের এই অতি সংক্ষিপ্ত যে আমি এগুলা লিখে দিছি এগুলাই যে আসবে তা কিন্তু না। এখান থেকে আমি দেখো অর্ধছেদন কিন্তু এখানে লিখি নেই, তার মানে অর্ধছেদনও কিন্তু আসতে পারে। অর্ধছেদন কি, তারপর বলতে পারে পূর্ণছেদন কি। তো এই জিনিসগুলা কিন্তু তোমার হচ্ছে প্রশ্নগুলো যদি পড়ো তাহলে তোমার একটা অধ্যায়ের মধ্যে কি কি আছে সবই কিন্তু তোমার জানা হবে। তো আমি সেভাবে প্রশ্নগুলো করছি যে অর্ধছেদন ও পূর্ণছেদন দৃশ্যের মাঝে পার্থক্যটা কেমন, এই যে প্রশ্নটা যদি আমরা অ্যান্সার করি তাহলে দেখো। আচ্ছা, এই চিত্রের দিকে একটু তাকাও। আমরা যদি চিত্রটা দেখি দেন হচ্ছে আমি বুঝাইতে পারতেছি না আসলে বোর্ডের মাধ্যমে, তোমরা একটু দেখে নিবা। তোমাদের বইয়ের ভিতরে দেখবা যে অর্ধছেদনটা কাকে বলে এবং হচ্ছে পূর্ণছেদনটা কাকে বলে। পূর্ণছেদনটা হচ্ছে আমরা ধরো এই যে যে একটা চিত্র আছে, সেই চিত্রটাকে আমরা যদি একটু আঁকছি দেন দেন হচ্ছে তোমরা একটু যদি ভালোভাবে দেখো তোমাদের বইয়ের ভিতরে আছে। তো এই পাশটা আমরা একদম অর্ধ মানে অর্ধেক অর্ধেক কিন্তু করে ফেলছি, তাই না? তো অর্ধেক অর্ধেক করে ফেললে তখন অর্ধেক অর্ধেক কেটে ফেললে মানে আমরা এখানে দেখো এই পাশেও যা আছে, এই পাশেও যা আছে, এই পাশেও তাই আছে, মানে একদম প্রতিসম রাখছি কিন্তু। তো এই পাশে যা আছে এই পাশে তা আছে, সেটা কিন্তু আমরা কত অ্যাঙ্গেলে কাটছি? আমরা কিন্তু এটা কি রেখাটার কোণ হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে কিন্তু আমরা এটা কেটে ফেলছি। তো এটাকে বলা হচ্ছে আমাদের পূর্ণ ছেদন। কি বলা হচ্ছে? পূর্ণ ছেদন। এটাকে বলা হচ্ছে কি? পূর্ণ ছেদন। আবার দেখো আমরা এই রেখাটা এইরকম ভাবে যদি কাটি, এইটুকু অংশ কেটে ফেলি বা এইটুকু অংশ যদি আমরা দেখাই, বা এখানে কিন্তু আমরা হচ্ছে যে কোনো একটা পাশ দেখাইছি, তো এটাকে বলা হচ্ছে পূর্ণছেদন। এটাকে কি বলা হচ্ছে? পূর্ণছেদন। অর্ধছেদন যেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হচ্ছে কাটা হবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাটা হয়, তো এই যে অংশটা, এই অংশটা এবং এই অংশটা নিচের টুকু, এই দুটো অংশ আমরা আলাদা করে দেখলাম। আলাদা করলে আমরা হচ্ছে একটা সেকশন পাবো। সেই সেকশনটাকে বলা হচ্ছে অর্ধছেদন চিত্র, এবং হচ্ছে আর একটা হচ্ছে এই যে যেটা বললাম সেটা হচ্ছে পূর্ণছেদন দৃশ্য। তো এখন এই অর্ধছেদন যেটা হচ্ছে কত ডিগ্রি কোণে? অর্ধছেদনটা হয় কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং হচ্ছে আমাদের হচ্ছে যে পূর্ণছেদন, সেই পূর্ণছেদনটা হচ্ছে কিন্তু আমাদের সরি, হ্যাঁ পূর্ণছেদন সেটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো কোনো বস্তুকে কেন্দ্র বরাবর অর্থাৎ 180 ডিগ্রি কোণে ছেদন করলে তাকে হচ্ছে পূর্ণছেদন বলা হয়। আর হচ্ছে আমাদের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছেদন করা হয় বা কাটা হয়, কাটা মানেই কিন্তু ছেদন, তো এই ছেদন করা হয় তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন ওটাকে বলা হয় হচ্ছে অর্ধছেদন। অর্ধছেদন। এবং এটাকে বলা হচ্ছে 90, এটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে না? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হলে তাকে পূর্ণ ছেদন বলা হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে ছেদ দৃশ্যের পার্থক্য, প্রয়োজনীয়তা যেটা আছে, ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তা এটা আমাদের কিন্তু পয়েন্ট আকারে লিখবো আমরা, যদিও পরীক্ষায় তোমাদের হচ্ছে পয়েন্ট আকারে বেশি নাম্বার থাকে, তো আমরা পয়েন্ট আকারে লিখবো। এখন দেখবো আমরা হচ্ছে ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তা। আচ্ছা, আমরা যদি ছেদ দৃশ্যের দেন হচ্ছে প্রয়োজনীয়তার দিকে তাকাই, তাহলে দেখো আমাদের প্রথমতই যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের বস্তুর অভ্যন্তরীণ অংশ স্পষ্টভাবে দেখানোর জন্য আমাদের কিন্তু এই ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তা আছে। তো ছেদ দৃশ্যের প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমাদের কি, বস্তুর অভ্যন্তরীণ যে অংশ, ভিতরের যে অংশগুলা, সেটা হচ্ছে স্পষ্টভাবে দেখানোর জন্য আমরা কি করি, এই ছেদ দৃশ্যটা অঙ্কন করে থাকি। তারপর ছেদিত দৃশ্যের মাধ্যমে বস্তুর ভিতরের গঠন, এই ভিতরের যে গঠনটা আছে সেটা আমরা সহজে বুঝতে পারি। কি করতে পারি? সহজে বুঝতে পারি, যে আইডেন্টিফাই করতে পারি এখানে কি কি আছে, দেন হচ্ছে এই জিনিসগুলা কতটুকু মাপ আছে, এই জিনিসগুলা। তো ছেদিত দৃশ্য চিত্রকে সহজ, পরিষ্কার ও বোধগম্য করে। মানে আমরা একটা জিনিসের বোঝার জন্য, সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের এই ছেদিত দৃশ্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এটা লাগে। তো তারপর আসো রচনামূলক, আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রচনামূলকটা আমাদের করতে হবে। অর্ধছেদন ও পূর্ণছেদন এটা আমরা কাকে বলে এই জিনিসগুলো কিন্তু জানি। তো আমি একটু আগে তোমাদের সংক্ষিপ্তর ক্ষেত্রে কিন্তু চিত্র দিছিলাম, ওই চিত্রের নিচে আবার সেকশনাল ভিউ আছে। তো তোমরা ওই চিত্রগুলো একটু দেখে নিবা, বইয়ের ভিতরে আছে। তো বইয়ের ভিতরে দেখলে ওই চিত্রগুলো তোমাদের হচ্ছে কল্পনা শক্তি মানে জাগরণ করতে হবে। তো তখন কিন্তু তোমরা এগুলো ভালোভাবে অঙ্কন করতে পারবা। আর যারা আঁকতে খুবই ভালোবাসো দেন হচ্ছে তাদের জন্য এই সাবজেক্টটা খুবই খুবই দেন হচ্ছে আহ
ভ্যালুয়েবল হবে, দেন হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যারা আঁকতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে খুব মানে সবকিছুই একটু যে সবকিছুই তোমাদের হচ্ছে এখানে আঁকতে হয়। তো যেটাই রচনামূলক প্রশ্ন আসুক না কেন তোমাদের হচ্ছে সবগুলাই আঁকতে হবে, অঙ্কন শিখতে হবে। তো আর সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু অঙ্কনটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা অঙ্কন কিন্তু এরকম একে একে করি না, আমরা কিন্তু অটোক্যাডের মাধ্যমে অঙ্কনগুলো করে থাকি। তো যাই হোক, তোমাদের এইগুলা প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় ম্যানুয়ালি হাতে অঙ্কন করা শিখাচ্ছে আর কি। তো এই জিনিসটা আমরা কিন্তু অটোক্যাডের মাধ্যমে শিখবো, দেন ইনশাআল্লাহ আর কি। তো তোমরা অটোক্যাডের মাধ্যমে যখন অটোক্যাড করা শিখবা তখন কিন্তু এই যে যে চিত্রগুলো আছে সব চিত্র কিন্তু অটোক্যাডের মাধ্যমে তোমরা অঙ্কন করা শিখে যাবা। তো এতটুকু ছিল হচ্ছে প্রথম অধ্যায়। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের তোমার হচ্ছে এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা হচ্ছে না নিয়ে আমরা যে প্রশ্নগুলো নিছি সেই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সো যেই প্রশ্নই দিক না কেন তোমরা কিন্তু পেরে যাবা। হ্যাঁ, এভাবে একটু ভালো করে পড়ো। তার পরবর্তীতে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে সেই আমরা একটু দেখি। তো দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের চাইতে খুবই ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন হবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং রচনামূলক প্রশ্ন হবে। তো রচনামূলক ওইখানে আসার মতো অনেকগুলো প্রশ্ন আছে। তো দ্বিতীয় অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে অধ্যায় নাম্বার 2 সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর, সেটা হচ্ছে বারান্দা সহ একতলা দালানের প্ল্যান, এলিভেশন এবং সেকশন যে চিত্রটা অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধু যে এই সেমিস্টারের জন্য আমাদের যে এই চ্যাপ্টারটা পড়তে হবে তা কিন্তু না। এই চ্যাপ্টারটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে ভবিষ্যতে যে সেমিস্টারগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে কি এই যে চ্যাপ্টার যা শিখবা সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, যা পরবর্তী সেমিস্টারগুলোর জন্য লাগবে। তো দেখো এলিভেশন জিনিসটা কি, এলিভেশন জিনিসটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, ধরো কোন একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং বা দালানের হচ্ছে আমাদের সম্মুখ থেকে কি রূপ দেখা যাবে। সম্মুখ থেকে বলতে আমাদের হচ্ছে ধরো আমরা সামনে থেকে একটা বিল্ডিং এর সামনে থেকে কি রকম দেখা যাবে সেটাকে মূলত বলা হচ্ছে কি এলিভেশন। সেটাকে কি বলা হচ্ছে এলিভেশন। এখন আসো লাইন প্ল্যানটা কি, লাইন প্ল্যানটা হচ্ছে প্ল্যান অঙ্কন করার পূর্বে আমরা ধরো হচ্ছে কোন একটা বিল্ডিং এর প্ল্যান অঙ্কন করব, এই যে এরকম ভাবে ধরো এটা একটা দালান আমাদের নির্মাণ হবে। তো এখানে আমাদের ধরো এরকম সিঁড়ি আছে, মানে কথার কথা ধরো এরকম হচ্ছে আমাদের এখানে একটা রুম হবে, এখানে কিচেন হবে, এখানে আর একটা ছোট্ট রুম হলো, তো এখানে আবার হচ্ছে ধরো আর একটা রুম হইলো, তো এখানে আর একটা রুম হইলো। এরকম ভাবে ধরো রুম হইলো, এই যে যে আমরা একটা খসড়া অঙ্কন করলাম, এখানে জানালা হবে, এখানে জানালা হবে, এখানে জানালা হবে, তো এখানে জানালা হবে, তো এইখানে আবার হচ্ছে দরজা দিলাম, ধরো এখানে হচ্ছে দরজা হবে, দরজা হবে, এইখানে দরজা হবে। তো এইরকম ভাবে আমরা যদি হচ্ছে দরজা জানালা বা একটা লাইনের মাধ্যমে আমরা একটা খসড়া তৈরি করি, সেই খসড়াকে বলা হচ্ছে লাইন প্ল্যান। তো প্ল্যান বা সেকশন প্ল্যানটা কি বলা হয়, তো একই হবে। দেন হচ্ছে প্ল্যান বা সেকশনাল প্ল্যান, যেটা হচ্ছে আমরা একটা ধরো এই যে বিল্ডিংটা যে আমরা এই যে অঙ্কন করলাম সেটা কিন্তু একটা অর্ধ উচ্চতায়, মানে জানালা বরাবর কেটে আমরা উপর থেকে দেখলে যেমন চিত্র দেখতে পারবো সেটাকেই বলা হচ্ছে প্ল্যান বা সেকশন প্ল্যান। এখন আসো ভেন্টিলেটরটা কি, এই ভেন্টিলেটর সম্পর্কে যদি আমরা জানতে চাই, ধরো কোনো একটা আবদ্ধ একটা রুম আছে, সেই রুমের সিলিং এর নিচে, সেই রুমের সিলিং এর যে স্ল্যাবটা থাকবে সেই স্ল্যাবের নিচে আমাদের কিন্তু একটা ফোকর রাখা হয়, একটা কি রাখা হয়, একটা এইরকম ফোকর রাখা হয়। সেই ফোকর দিয়ে আমাদের কিন্তু বাতাস আসা যাওয়া করে। আবার দেখবা যে অনেক সময় ভেন্টিলেটর ফ্যান লাগানো থাকে, তো ওইগুলা দেন হচ্ছে যাতে হচ্ছে ভিতরের বায়ু বাহিরে যায় এবং বাহিরের বায়ুটা ভিতরে চলে আসতে পারে, সেজন্য আমাদের এই ভেন্টিলেটর ব্যবস্থা থাকে, সেটাকে বলা হচ্ছে কি ফোকরটাকেই বলা হচ্ছে মূলত ভেন্টিলেটর। এখন ফাউন্ডেশন বেডটা কি, আচ্ছা দেখো, আমরা যখন ফাউন্ডেশন নির্মাণ করি মানে ভিত্তি, একটা বিল্ডিং এর যে বেস থাকে সেই বেসটা ধরো আমাদের হচ্ছে নির্মাণ কাজ, এইটা হচ্ছে মাটি আছে এখানে, তো এই মাটির নিচে আমাদের হচ্ছে এইরকম ভাবে কিন্তু ফুটিং দেওয়া হয়, তাই না, ফুটিং দেওয়া হয়। এই যে এইখানে যে আমাদের হচ্ছে ফাউন্ডেশনের একটা তল, যেটা হচ্ছে আমাদের কি দেওয়া হয়, এখানে কিন্তু ইটের সোলিং করা হয়, তারপর হচ্ছে প্রথমে বালির একটা ফিনিং দেওয়া হয়। তো এই যে যে আমাদের হচ্ছে সোলিংটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এই যে সর্বনিচে, সেটাকে বলা হচ্ছে আমাদের কি ফাউন্ডেশন বেড। এটা যেটা হচ্ছে ফাউন্ডেশনটা ওটার উপর থাকে, তো এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন বেড। তো প্লিন্থ লেভেল কাকে বলা হয়, দেখো আমরা হচ্ছে ধরো এখানে হচ্ছে আমাদের ফ্লোর আছে, হ্যাঁ, এই যে ফ্লোর, প্লিন্থ লেভেলটা আমাদের কেমন হবে,
ধরো এইখানে আমাদের যে এই যে লেভেলটা আছে মাটির লেভেল, যেখান থেকে আমরা হচ্ছে আবার দেওয়াল উঠাবো, ধরো হচ্ছে এখানে ইটের যে দেওয়াল উঠাবো, সেইখানে যেখান থেকে শুরু হয়েছে সেটাকেই আমাদের মূলত প্লিন্থ লেভেল বলা হবে। সেটাকে কি বলা হবে? প্লিন্থ লেভেল বলা হবে। ডিপিসি কেন দেওয়া হয়, এদের দেখো ডিপিসিটা কি, ডিপিসিটা কিন্তু আমাদের করতে হবে ড্যাম প্রুফ কোর্স, এটা বলে তোমাদের হচ্ছে পূর্ণরূপ আসতে পারে ডিপিসি কেন দেওয়া হয়। তো ডিপিসির ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, ডিপিসি হচ্ছে ধরো এই যে মাটির নিচে আমাদের যে মাটির যে একটা আর্দ্রতা আছে, সেই আর্দ্রতা যাতে হচ্ছে আমাদের ওয়াল বেজে উপরে না উঠতে পারে, ওয়াল দিয়ে ওয়াল যাতে না ভিজে থাকে, সেই জন্য আমাদের এই যে প্লিন্থ লেভেল এবং হচ্ছে যে মাটির যে স্পর্শে যেখানে আছে সেখানে আমাদের এবং হচ্ছে দেওয়ালের যে আমাদের সংযোগ স্থলটা হয়, সেই সংযোগ স্থলে আমাদের হচ্ছে ডিপিসি একটা কোর্স দেওয়া হয়, যেটা হচ্ছে কি, যেটা আমাদের এক স্তর বা দুই স্তর দেন হচ্ছে এই জিনিসগুলো দেওয়া হলে আমাদের হচ্ছে এই যে আর্দ্রতাটা আছে, আর্দ্রতা দেওয়াল বেজে আর উপরে ওঠে না, সেটাকে বলা হচ্ছে আমাদের ডিপিসি। তো এটাকে বলা ডিপিসি কেন দেওয়া হয়, তার মানে আর্দ্রতা যাতে উপরের দিকে না আসতে পারে তার জন্য ডিপিসি দেওয়া হয়। তো এখন জলছাদ বলতে কি বোঝায়? জলছাদ বলতে আমরা দেখো একদম সর্ব উপরে আমাদের ধরো হচ্ছে 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং যে আছে, একদম হাই রাইজ যে বিল্ডিং গুলো আছে, সেই বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের একদম উপরের লেভেল যে আছে, উপরের যে টপ ফ্লোরটা আছে, সেই ফ্লোরটার ক্ষেত্রে আমাদের যে ছাদটা আছে সেই ছাদের উপরে ধরো হচ্ছে পানি জমে থাকে, কথার কথা ধরো পানি জমে থাকলো বৃষ্টির পরে, পানি জমে থাকলে সেই পানিটা চুইয়ে 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 একদম কয়েকদিন যদি পানি জমে থাকে, তাহলে আমাদের হচ্ছে মানে নিচে একদম দালানের চুইয়ে চুইয়ে হচ্ছে কি করবে, নিচে ফ্লোরে পড়তেছে, টপ ফ্লোরে পড়তেছে, ফ্লোরের যে আমরা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি এখানে ধরো পড়তেছে ছাদ থেকে। তো তখন আমাদের হচ্ছে এই ছাদকে আমরা হচ্ছে রক্ষা করার জন্য, ধরো এই জিনিসটা যাতে না হয় সেজন্য আমরা কি করি, আমরা চুন সুরকি খোয়া খোয়া দেওয়া হয়, চুন দেওয়া হয় এবং সুরকি দেওয়া হয়। এই সুরকি ঠিক আছে, বিসি 8 সেন্টিমিটার, অন্তত আমাদের যে 8 সেন্টিমিটার কিন্তু আমাদের হচ্ছে কি করা হয়, এটার থিকনেস থাকে জলছাদের। তো ওই যে জলছাদের 8 সেন্টিমিটার মিনিমাম থিকনেস থাকে, সেটার জন্য আমাদের কিন্তু আর যে ওই যে চুয়ে চুয়ে যে পানিটা পড়তেছিল সেটা কিন্তু আর পড়তে পারে না। তো এটার জন্য আমরা কিন্তু জলছাদ দিয়ে থাকি, তাই না? তো জলছাদটা হচ্ছে মূলত আর কয়েকটা কাজে দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে টপ ফ্লোরের যে পানির সংস্পর্শে যখন হচ্ছে আমাদের গ্রহাগুলো আসে, স্টিল গুলো আসে, তখন কিন্তু মরিচা পড়বে। তারপরেও আমরা আর একটা কারণে দিই, যেটা হচ্ছে আমাদের ঠান্ডা থাকে, উপরের টপ ফ্লোরটা কিন্তু আমাদের হচ্ছে গরম লাগে, অনেক সময় গরমের দিনে অনেক গরম লাগে। তো এটার জন্য আমাদের যাতে ছাদটা দেন হচ্ছে নিচের ফ্লোর গুলোর যে মানুষগুলো থাকবে তাদের জন্য ঠান্ডা লাগে, এই জন্য কিন্তু ঠান্ডা একটু অনুভূত হয়, সেটার জন্য কিন্তু আমাদের জলছাদ দেওয়া হয়। তো এটা ছিল। তারপর হচ্ছে মূলিয়ন এবং ট্রানজাম কি, মূলিয়ন এবং ট্রানজাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে ধরো একটা দরজা আছে, এই দরজা এরকম থাকে না, এরকমই তো থাকে। তো দরজার যে উপরের অংশ এবং হচ্ছে নিচের যে অনুভূমিক অংশগুলো থাকে সেটাকে বলা হয় হচ্ছে ট্রানজাম, সেটাকে কি বলা হয়? ট্রানজাম। তো মূলিয়নটা কি? মূলিয়ন যে খাড়া পার্শ্ব যে আছে, খাড়াটা, সেটাকে বলা হচ্ছে মূলিয়ন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এখন আসো আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেকগুলা, তো এই অধ্যায়ে এতগুলো প্রশ্ন নেওয়ার মানে কিন্তু আছে, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কমন প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো প্ল্যানিং এর উদ্দেশ্যগুলো কি তোমাদের বইয়ে লেখা আছে, প্ল্যানিং এর উদ্দেশ্য কিন্তু খুবই সহজ করেই দেওয়া আছে। প্ল্যানিং এর উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আমরা একটু দেখতে চাই, যেমন হচ্ছে সাইট পরিদর্শন এবং পারিপার্শ্বিক অবস্থা অনুসরণের জন্য আমরা প্ল্যান করে থাকি। তার পরবর্তীতে হচ্ছে কক্ষের আয়তন, এই জিনিসগুলো, তারপর স্যানিটারি এবং বিদ্যুতীকরণ আমরা কিভাবে করব, তার পরবর্তীতে অবস্থান এবং বায়ু চলাচল, আমাদের বায়ু চলাচলের সম্মুখটা কেমন হবে, কোন দিক থেকে বায়ু চলাচল করবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে উদ্দেশ্যেই আমরা হচ্ছে, তারপর হচ্ছে এগুলোর হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন, সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের এই প্ল্যানিংটা করা হয়। তো সানসেট সহ একটা লিন্টেলের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই চিত্রটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এই চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে বিভিন্ন প্রকার সিঁড়ির যে নাম আছে, সিঁড়ি কিন্তু আমাদের হচ্ছে অনেক প্রকার হয়ে থাকে। তো এগুলো আমরা হচ্ছে যেমন হচ্ছে ওপেন ওয়েল সিঁড়ি, তারপর হচ্ছে ডগলেগ সিঁড়ি, তারপর হচ্ছে একমুখী সিঁড়ি, দ্বিমুখী সিঁড়ি, এই সিঁড়িগুলোর হচ্ছে যে নামগুলো আছে আমাদের এই নামগুলো একটু মাথায় রাখতে হবে, তোমাদের এই প্রশ্নটা হতে পারে। তো দালানের সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোর আমাদের কিন্তু নাম আসতে পারে। তো যেমন দালানের সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার কাকে বলে? মাটির নিচে যে অংশটা থাকে প্লিন্থ লেভেলের নিচে, সেই অংশটাকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার। কি বলা হচ্ছে? সাবস্ট্রাকচার। তো সুপারস্ট্রাকচার কি, প্লিন্থ লেভেলের উপরে একদম ছাদ পর্যন্ত যে অংশগুলো থাকে একটা বিল্ডিং এর, সেই অংশটাকে বলা হচ্ছে কি, সুপারস্ট্রাকচার। তো সুপারস্ট্রাকচার এবং সাবস্ট্রাকচারের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আমাদের নামটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি একবার লিখে ফেলছিলাম।
এখন তার পরবর্তীতে আসো আমরা হচ্ছে দেখি যদি যে সাবস্ট্রাকচার কি কি অংশ আসে, যেমন হচ্ছে ফাউন্ডেশন মানে বেজ আসে, ফাউন্ডেশন বেজ, তারপর হচ্ছে বেড যে বলছিলাম ফাউন্ডেশন বেড সেটা, তারপর হচ্ছে ইটের সোলিং একটা দেওয়া হয় সেটা আসবে। তো এই জিনিসগুলো কিন্তু সাবস্ট্রাকচারের মধ্যে আসবে। তারপর হচ্ছে সুপার স্ট্রাকচারে তাহলে কি থাকবে, ফিনিশ লেভেলের উপরে যেমন হচ্ছে ছাদ, প্যারাপেট ওয়াল, তারপর হচ্ছে কোপিং, তারপর হচ্ছে লিন্টেল, এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে কিসে আসবে, সুপার স্ট্রাকচারে চলে আসবে। তো এখন আসলে লুবার ডোরের সুবিধা অসুবিধা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু 3 স্টার আমি দিয়ে রাখছি, দেন হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো লুবার ডোর হচ্ছে, এটা হচ্ছে সুবিধাগুলো যদি আমি একটা বলি, যেমন হচ্ছে বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে না, বাট হচ্ছে ভিতর থেকে আমরা বাহিরের সবকিছু দেখতে পাবো। তো এখন আবার এটার সুবিধা হচ্ছে দরজা বন্ধ থাকা অবস্থায়, দরজা হোক বা জানলা হোক, বন্ধ থাকা অবস্থায় হচ্ছে বাহির থেকে বাতাস বা ভিতর থেকে বাতাস বাহিরে আসা যাওয়া করবে, এই জিনিসগুলো হচ্ছে সুবিধা। দেন হচ্ছে অসুবিধাগুলো একটু দেখে নিবা। জানালার আকার আকৃতি নির্ণয়ের হচ্ছে অনেকগুলো নিয়ম আছে, যেমন কক্ষ ভেদে আমাদের কক্ষের কতটুকু উচ্চতা আছে, কক্ষের কতটুকু দৈর্ঘ্য আছে, দেন হচ্ছে এইগুলার বেজে আমাদের হচ্ছে আকার আকৃতি কিন্তু নির্ণয় করা হয়, সেটা একটু আমাদের নিয়মটা দেখতে হবে। তো আমরা এটা টুইস্টার দিয়ে রাখছি, দেন হচ্ছে তারপরে ওটা কিন্তু দেখতে হবে। রচনামূলকের মধ্যে এখান থেকে তোমরা দুইটা রচনামূলক কিন্তু কমন পেতে পারো। তো একটা হচ্ছে বারান্দা সহ 2 কক্ষ বিশিষ্ট একটি ইমারতের প্ল্যান অঙ্কন করো বা একটি দালানের প্ল্যান অঙ্কন করো, এটা কিন্তু তোমাদের ব্যবহারিকের মধ্যে আছে। যেমন এই যে আমি যে অঙ্কন করছি, এটা যদি আমি বারান্দা দিয়ে দিই, এরকম ভাবে বারান্দা দিয়ে দিই, তো সেটাই আছে আমাদের কিন্তু এই যে বারান্দা সহ 2 কক্ষ বিশিষ্ট একটা ইমারতের প্ল্যান হয়ে যাবে এটা। তারপর হচ্ছে একটি প্ল্যানের দরজা জানলা দরজা অঙ্কন করো, বিভিন্ন অংশের নাম লেখো। মানে একটা দরজা, প্যানেল দরজা যে আছে, প্যানেল দরজা কোনগুলা, এই যে যেমন এইরকম প্যানেল থাকবে, এরকম প্রতিটা পাশে প্যানেল থাকবে, তো সেটাকে বলা হচ্ছে প্যানেল দরজা। প্যানেল দরজার আমাদের হচ্ছে কি বলছে, বিভিন্ন অংশের নাম লেখো। এই যে উপরের এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলা হয়, একটু আগে লিখছিলাম আমরা মুলিয়ন এবং ট্রানজাম, মূল্যায়ন এবং ট্রানজাম। তো এই জিনিসগুলো কোনটা, এগুলো আমাদের হচ্ছে চিহ্নিত করে দিতে হবে। তো তার পরবর্তীতে আসো 2 পাল্লা বিশিষ্ট একটি দরজা, 2/3 অংশ, 2/3 অংশ এবং হচ্ছে 1/3 অংশ গ্লাসের। 2/3 অংশ হচ্ছে কাঠ থাকবে প্যানেল, এবং 1/3 অংশ হচ্ছে আমাদের কি 3/1 অংশ, সরি 3/1 অংশ হচ্ছে গ্লাস থাকবে, এবং 3/2 অংশ থাকবে আমাদের হচ্ছে প্যানেল দরজা। তো এটার একটা সম্মুখ দৃশ্য অঙ্কন করতে বলছে। তারপর হচ্ছে ফুটিং সহ কলামের ছেদিত দৃশ্য অঙ্কন পূর্বক বিভিন্ন অংশের নাম লেখো। তো আমাদের এই যে ফুটিংটা আছে, এই ফুটিং এর উপরে আমরা হচ্ছে ধরো এরকম ভাবে একটা দালান অঙ্কন করলাম, দালানের মানে সেকশন অঙ্কন করলাম। তো এরকম ভাবে এরকম ছাদ আছে, তো এখানে কি কি অংশ আছে, কি কি নাম আছে, সবগুলো আমাদের হচ্ছে নাম দেখাই দিতে হবে। এখানে পরিমাপের দরকার নাই, কোনোটার মাপ দরকার নাই, বাট হচ্ছে কোনটার কি নাম, এই জিনিসগুলো তোমাদের দেখাইতে হবে। তো এটা দেখাইলে এখান থেকে আমরা বলতে পারি যে 2টা প্রশ্ন তোমরা কমন পেতে পারো, যদি 2টা না আসে একটা মিনিমাম থাকবে, একটা মিনিমাম থাকবেই। তো এগুলো কিন্তু খুবই কমন না, মানে সরি, এগুলো হচ্ছে খুবই তোমার হচ্ছে কঠিন না। দেন হচ্ছে এগুলো কিন্তু কঠিন না, এগুলো সহজ, বাট হচ্ছে তোমরা যদি একটু চিত্রগুলো খালি দেখতে পারো, দেখে দেখে যদি একবার প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু দেন হচ্ছে এইগুলা তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। 3টা 4টেই কিন্তু চিত্র, চিত্র ছাড়া আর কিচ্ছু নাই, চিত্র যদি একবার একবার করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এতটুকু ছিল। আর তোমরা যদি শুধু পাস চাও, তাহলে হচ্ছে এই 2 নম্বর অধ্যায় থেকেই কিন্তু পাস মার্ক উঠে যাবে। সংক্ষিপ্ত কমন করবে, অতি সংক্ষিপ্ত কমন করবে, রচনামূলক কমন করবে, সবগুলোই কিন্তু কমন করবে এই 2 অধ্যায় থেকে। তো ঠিক আছে, আমরা এখন 3য় অধ্যায়ে যাব। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিও, খুব কষ্ট করে হলেও দেখে নিও, দেখলে দেখবা যে তোমাদের হচ্ছে পরীক্ষায় কমন থাকবেই ইনশাআল্লাহ। এতটুকুই, 3য় নাম্বার অধ্যায়ে আমরা এখন চলে যাব। ওকে, আমরা যদি দেখি যে 3য় অধ্যায়ে আসলে আমাদের কি কি পড়তে হবে, আমাদের 3য় অধ্যায়ে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে চ্যাপ্টারের নামটা হচ্ছে আধা পাকা দালানের প্ল্যান, এলিভেশন এবং সেকশন। আমরা এই জিনিসটা আধা পাকা বলতে আসলে কি বুঝি, যেটা হচ্ছে দেওয়ালগুলো পাকা, দেন হচ্ছে উপরে হচ্ছে আমাদের কি কাঠের বা দেন হচ্ছে টিম্বারের, দেন হচ্ছে টিনের এরকম থাকবে, স্ল্যাব থাকবে, তারপর ছাদ থাকবে। তো দেখো এখানে আধা পাকা বলতে কিন্তু আমরা এই জিনিসটাই বলছি। তো এই দালানের প্ল্যান, এলিভেশন এবং সেকশন, তো এখান থেকে আমাদের পড়ার যে বিষয়বস্তু যেগুলো আছে সেটা হচ্ছে পার্লিন কি। পার্লিন হচ্ছে আমাদের কাঠের, ধরো আমাদের কাঠের যে আহ, যদি আমরা ছাদ দেই কাঠের, দেন হচ্ছে ট্রাসের, তো এইখানে এই যে এরকম ভাবে একটা জিনিস ব্যবহার করা হয়, সেইটাকে এটা আড়াআড়ি ভাবে ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ। তো যেগুলোর উপরে এইখানে ট্রাসটা বসে থাকে, তো এইটাকে বলা হচ্ছে পার্লিং। তো তারপর হচ্ছে ভ্যারিগাটার কি, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, একটু দেখে নিও তোমরা। দেন হচ্ছে
আধা পাকা দালান কাকে বলে সেটা, টাই বিম কাকে বলে, তারপর হচ্ছে গেবল ওয়াল কি, তারপর হচ্ছে সাব ও সুপার স্ট্রাকচার বলতে কি বোঝায়। সাব ও সুপার স্ট্রাকচার কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ে চলে আসছিল, বাট হচ্ছে আমরা এই অধ্যায়েও করি। তো সাব ও সুপার স্ট্রাকচার কি, মানে সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার কি। সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার এই দুইটা জিনিস কিন্তু আমরা জানি। যেটা হচ্ছে একটা দালানের, ধরো আমাদের হচ্ছে এইটা হচ্ছে মাটির উপরের লেভেল এবং হচ্ছে মাটির নিচে আমাদের কিন্তু এরকম ফুটিং থাকে, তাই না? তো এখানে আমার হচ্ছে লিন্টেল থাকবে, দেন হচ্ছে জানালার একটা অংশ থাকবে, তার পরবর্তীতে আবার একটু দেন হচ্ছে সানশেড থাকবে, তার পরবর্তীতে আমাদের কিন্তু ছাদ থাকবে। তো এরকম এই যে প্লিন্থ লেভেলের নিচে, এটাকে বলা হয় হচ্ছে প্লিন্থ লেভেল। তো প্লিন্থ লেভেলের নিচের অংশটাকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার, এবং আমাদের যে উপরের অংশটা আছে সেই উপরে প্লিন্থ লেভেলের উপরের অংশটাকে বলা হচ্ছে সুপার স্ট্রাকচার। এক কথায় মাটির নিচে বা মাটির মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার। তো এখন আসলে সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন আমাদের আছে, এই দুইটা প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, দুইটা প্রশ্নই ইম্পর্টেন্ট, এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন প্রকার ট্রাসের নাম লিখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার ট্রাসের নাম লিখো, তারপর হচ্ছে কিং পোস্ট ট্রাস, এই কিং পোস্ট ট্রাসের বিভিন্ন অংশের নাম লিখো। আমাদের কিং পোস্ট আর একটা হচ্ছে কুইন পোস্ট ট্রাস, ট্রাস দুই ধরনের মূলত হয়, কিং পোস্ট ট্রাস এবং হচ্ছে কুইন পোস্ট ট্রাস। তো এই কিং পোস্ট ট্রাস এবং কুইন পোস্ট ট্রাস, এটা আমরা যদি দুইটা চিত্র আমাদের শিখতে হবে। দেখো এখানে আছে একটি কিং পোস্ট ও একটি কুইন পোস্টের অঙ্কন করে, কুইন পোস্টের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো। এটা কিন্তু তোমার যে কোনো একটা আসবে, বাট আমি দুইটাই একটা প্রশ্নের মধ্যে দিছি, তো তোমাদের দুইটা চিত্রই শিখতে হবে, যে কোনো একটা কিন্তু চলে আসবে। তারপর চিত্র সহ ট্রাসের শ্রেণী বিভাগ দেখাও। ট্রাস কিন্তু অনেক প্রকার হয়, সেই ট্রাসেগুলার শ্রেণী বিভাগগুলো আমাদের শিখতে হবে। তো শ্রেণী বিভাগগুলো শিখে আমাদের হচ্ছে ওগুলার চিত্র সহ, দেন হচ্ছে ট্রাস কোনটা কি এরকম, দেন হচ্ছে আমাদের ট্রাসগুলো কি রকম দেন হচ্ছে হয়, এগুলার চিত্র সহ আমাদের দেখাইতে হবে। তারপর অধ্যায় নাম্বার 4-এ আমরা যদি দেখি, এটা হচ্ছে পাইল। পাইল কখন দেওয়া হয়, যখন আমরা স্প্রেড ফুটিং এর ক্ষেত্রে, যখন হচ্ছে ওই মাটিটা নরম হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গভীরে পৌঁছতে হয়, গভীরে গিয়ে আমাদের হচ্ছে দেখা যায় যে আমরা শক্ত মাটির স্তর পাই, আর হচ্ছে ফ্রিকশনের প্রভাবেও কিন্তু আমাদের হচ্ছে ভার বহন ক্ষমতা ওদের বৃদ্ধি পায়। তো এই জন্য আমাদের কিন্তু পাইল দেওয়া হয়। তো পাইল ভিত্তি বলতে কি বোঝায়, এটা আমাদের করতে হবে। তারপর হচ্ছে পাইল ক্যাপ কি, পাইল ক্যাপ, ক্যাপ মানে মাথার উপরে, পাইলের উপরে দেন হচ্ছে আমরা ঢালাই করে একটা একটা স্ট্রাকচার নির্মাণ করি, সেটাকে বলা হচ্ছে পাইল ক্যাপ। তারপর হচ্ছে বিয়ারিং পাইল কি, দেন হচ্ছে ফ্রিকশন পাইল কি। এই বিয়ারিং পাইল এবং ফ্রিকশন পাইল দুইটা আমাদের পাইল শিখতে হবে। তো ফ্রিকশন পাইল এবং বিয়ারিং পাইল এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের চলে আসতে পারে, তাহলে এই দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পাইল ক্যাপ কাকে বলে, সেটা তো আমরা লিখছি। পাইল ক্যাপের কাজ কি, দেন হচ্ছে পাইল ক্যাপ কাকে বলে, দুইটা জিনিস আমাদের হচ্ছে ভালোভাবে শিখতে হবে, পাইল ক্যাপ কিন্তু চলে আসতে পারে। তো এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে সংক্ষিপ্ততে, সেটা হচ্ছে একটি পাইল ক্যাপের চিত্র অঙ্কন করো। কি বলছে, একটি পাইল ক্যাপের চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের নাম লেখো। তো এটা তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, সবগুলো চিত্রই সুন্দরভাবে দেওয়া আছে, আমি শুধু তোমাদের একটু দেখাই দিচ্ছি যে কি করতে হবে। তো এখন দেখো, প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইলের মাঝে পার্থক্য লিখো, এটা কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? তার পরবর্তীতে স্যান্ড পাইলের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা যখন পলিটেকনিকে ছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা আসছিল, তো আমরাও কিন্তু এটা দিয়ে আসছি। তো যাই হোক, তখন হচ্ছে স্যান্ড পাইলের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু তোমাদের লাগবে, এটা খুবই সহজ একটা চিত্র। তার পরবর্তীতে আসো রচনামূলকে কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি। কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি, এইটা থেকে আমাদের একটা রচনা পূর্ণ করলে এনাফ, আর পড়তে হবে না। তো এখন আসো আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়টা দেখি, পঞ্চম অধ্যায়ের মধ্যে কি আছে। আচ্ছা, পঞ্চম অধ্যায়টা আমরা যদি দেখি, পঞ্চম অধ্যায় হচ্ছে কাঠ ও স্টিলের কাঠামো, এইটা নিয়ে আমাদের আলোচনা আছে। সেখানে আমাদের আসলে বেশি কিছু প্রয়োজন নেই পড়ার। তো এখানে আমরা হচ্ছে এগুলো অলরেডি, এই যে কাঠের কিং পোস্ট ট্রাস, কুইন পোস্ট ট্রাস, এগুলো জন্য আমরা হচ্ছে নাম শিখে আসছি। তো এখানে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা চারটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে ট্রাস বলতে কি বোঝায়, তারপর হচ্ছে স্টিল ট্রাস ব্যবহার করণের কারণটা কি, তারপর হচ্ছে কিং পোস্ট ট্রাস কখন কোথায় ব্যবহার করা হয়, এবং কুইন পোস্ট ট্রাস কখন কোথায় ব্যবহার করা হয়। যখন আমাদের কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়, যেটা হচ্ছে উচ্চতা কম দরকার, তখন হচ্ছে কিং পোস্ট। দেন হচ্ছে কুইন পোস্ট কখন, যখন উচ্চতাটা একটু বেশি দরকার বা স্প্যান বেশি লাগে তখন। তো এখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কাঠের ট্রাস, এখানে কিন্তু মান আছে, আমরা যদি একটু দেখতে চাই যে এখানে কি কি, দেন হচ্ছে কিং পোস্ট ট্রাস ও কুইন পোস্ট ট্রাস কখন কোথায় ব্যবহার করা হয়। এখানে যদি আমরা একটু দেখি, যেটা হচ্ছে কিং পোস্ট ট্রাস, যখন ট্রাসের স্প্যান 5 থেকে 8 মিটারের মধ্যে হয় তখন কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। এটা 5 থেকে কিসের মধ্যে, 8 মিটারের মধ্যে। ধরো
আমাদের স্প্যানটা এখান থেকে এইটুকু স্প্যান যখন আমাদের 5 থেকে 8 মিটারের মধ্যে হয় তখন আমাদের হচ্ছে এই কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। তারপর এই কিং পোস্ট ট্রাস কোথায় ব্যবহার করা হয়, আমাদের এখানে প্রশ্ন আছে কোথায় ব্যবহার করা হয়, যেমন স্কুল কলেজ মাদ্রাসা এই সবের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখন আসো তারপর হচ্ছে আমাদের কুইন পোস্ট ট্রাস কি। এই কুইন পোস্ট ট্রাস যখন আমাদের হচ্ছে এরকম দুটো সাপোর্ট ধরো স্প্যান ধরবো যখন আমাদের কত হবে 8 থেকে 12 মিটারের মধ্যে, তখন আমাদের কুইন পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। এটা কোথায় ব্যবহার করা হয়, এটা যদি আমরা ব্যবহারগুলো দেখি যেটা হচ্ছে গুদামঘর, তারপর সিনেমা হল, কলকারখানা, বৃহত্তর বাজার, এই যে শিল্প প্রতিষ্ঠান এইসবের ক্ষেত্রে কিন্তু এই কুইন পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। তো এখন আসো কাঠের ট্রাস অপেক্ষা স্টিল ট্রাসের সুবিধাগুলো লেখো, এটা আমাদের লিখতে হবে। দেন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু খুবই কমন, এটা কিন্তু আমরা হচ্ছে ভালোভাবে এটা শিখতে হবে। তারপর কিং পোস্ট ট্রাস কুইন পোস্ট ট্রাসের মধ্যে পার্থক্য লেখো। এই দুইটা প্রশ্নের দেন হচ্ছে একটা প্রশ্ন কিন্তু থাকবে বা দুইটাও পেতে পারো ভাগ্য ভালো হইলে। তো রচনামূলক প্রশ্ন হচ্ছে একটি কাঠের কিং পোস্ট ট্রাস, এই চিত্রটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কিং পোস্ট ট্রাস দেন হচ্ছে আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম কুইন পোস্ট ট্রাসের চিত্রও কিন্তু শিখতে হবে। তো দুইটা চিত্রই আমাদের ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নটা আগের চ্যাপ্টারে কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়েও আমাদের বেশি কিছু পড়া নাই। তো এতটুকুই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ে। তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমাদের সাজেশন আমি দিলাম, বাট হচ্ছে এটা ম্যারাথন ক্লাস আকারে নেওয়া সম্ভব হলো না, কারণ হচ্ছে আমি যদি সবগুলা বোঝাইতে যাই যে এখানে চিত্র এঁকে এঁকে আমার বোঝাইতে হয়। ঠিক আছে, তো চিত্র এঁকে এঁকে আসলে এতগুলা সম্ভব না, দেন হচ্ছে বোর্ডের মধ্যে চিত্র ওরকম ভাবে দেখানো যায় না। তো তোমাদের যদি সময় থাকতো আমি স্মার্ট বোর্ডে দেখাইতাম, বাট হচ্ছে ওরকম সময়ও নাই। তো এজন্য দেন হচ্ছে সময় কেন লাগে, কারণ হচ্ছে ওটা আমাদের অঙ্কন করে তারপর কিন্তু দেখাইতে হবে। তো যাই হোক, দেন হচ্ছে ওটা দেখাইতে পারলাম না, দুঃখিত। তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসের পরিবর্তে আমি সাজেশন দিয়ে দিলাম যেগুলো, দেন হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা হচ্ছে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এতটুকুই ছিল। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখছো আমার এই লেকচারটা, দেন হচ্ছে সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, ভালো পরীক্ষা দাও, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।